মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 10:30। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন লিওকে নিয়ে যাব হচ্ছে বহরমপুরে, কারণ লিওর যে পরিমাণে শরীর খারাপ, বলতে হবে যে শরীরে হিট এসেছে, প্রচণ্ড পরিমাণে কান্না করছে। তো মানে ওর তো কষ্ট হচ্ছে, তার সাথে আমাদেরও কষ্ট হচ্ছে। তো কালকে তো ডোমকল হসপিটাল ওকে নিয়ে গেছিলাম। ওকে কিসের ওষুধ দিয়েছে জানো? মানুষের ওষুধ দিয়েছে, গ্যাসের আর হচ্ছে হজমের। এবার ওর তো তেমন কোনো প্রবলেম নেই, এবার এখানে সেরকম ট্রিটমেন্ট হবে না যা বুঝলাম। তো সেই কারণে ওকে এখন হসপিটালে নিয়ে যাব, বহরমপুরে যে হসপিটালটা আছে। ওকে নিয়ে যাওয়া মানে খুব মুশকিল বলতে গেলে ওই গোটা রাস্তা কান্না করতে করতে যাবে, আর যখন হাঁপিয়ে যায় না তখন জিভ বের করে ও একদম হাঁপাতে শুরু করে। জোরে জোরে নিঃশ্বাস নেয়, কেমন একটা অসুবিধা হয় সেটা বুঝতে পারি। মানে সামান্য ডোমকলে নিয়ে গেলেই ওর অসুবিধা হয়। এবার আজকে আমি ভাবছি যে আজকে বহরমপুরে নিয়ে আসতে ওর কি পরিমাণে কষ্ট হবে। তো কিছু করার নেই, একটু কষ্ট সহ্য করতেই হবে। তো অনেকটাই রোদ বেরিয়েছে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। শুয়ে পড়লি? কি হলো? তো সকাল থেকেও সেরকম কিছু খাইনি, তো অত দূরে নিয়ে যাব, তাই মাকে বললাম কটা শুকনো খাবার দিয়ে দিতে। না, আজকে নিয়ে আসবো খাবার, ওর খাবারও নেই, শেষ হয়ে গেছে। যাই না, তোমাকে যেতে হবে এখন ঘুরু ঘুরু করতে অনেক দূরে। উপায় নেই, কষ্ট হবেই, সেই কারণে তো না। হ্যাঁ হ্যাঁ, ওই কটাই দাও, এই ব্যাগে ঢুকিয়ে দাও, এমনি রেখে দাও। হ্যাঁ, কিছু হবে না। চলো ঢুকিয়ে দাও ঝুড়ির মধ্যে, চলো। কষ্ট হবে, আর ঝুড়িটা হয়ে গেছে একটু ছোটই, বলো? ওর তুলনায় ঝুড়িটা ছোটই হয়ে গেছে। ওই এক কাজ করো, তোমার ওই ফিতেটা শুদ্ধ দিয়ে দাও। হ্যাঁ, এটা শুদ্ধ দিয়ে দাও। ওকে বের করে তখন সবসময় তো ঝুড়ির মধ্যে রাখা যাবে না। না না, এখন দিতে হবে না, ঝুড়ির মধ্যেই রেখে দাও ওটা। হ্যাঁ, আর একটা কাজ করো, একটা ন্যাকড়া দাও, যদি পরে হিসু টিসু করে। তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর দেখো আকাশটা কি সুন্দর, তাই না? নীলের মধ্যে একদম পুরো সাদা আকাশের যে মেঘগুলো আছে কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। আমার মাঝে মধ্যে মনে হয় এইরকম আকাশ দেখে যে আমার যদি পাখির মতো দুটো ডানা থাকতো, আমি ওই মেঘের মধ্যে ভেসে চলে যেতাম। মাঝে মধ্যে এরকমটা ভীষণ ইচ্ছে করে। আর এখনকার ওয়েদারটাও বেশ ভালো। তো যাই হোক, আমরা হসপিটালে চলে এসেছি। আর লিওকে দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে হাঁটছে, মানে সোজা করে একদমই কিন্তু হাঁটছে না, কারণ ওর গলায় ফিতেটা বাঁধা আছে। ওর গলায় যদি ওই ফিতেটা বেঁধে দাও, ও সোজাভাবে হাঁটবেই না। আর এই হসপিটালে আসার পর অনেক ওখানে বাইরের বেড়াল দেখিনি, কুকুর দেখছিলাম বিভিন্ন ধরনের। আর ওটা ল্যাব ছিল, ব্ল্যাক কালারের, পুরো দেখেই বিভৎস ভয় লাগছিল। আর তাছাড়াও অনেক অনেক কুকুরগুলো ছিল, বিভিন্ন সাইজের ছিল। আর একটা সেম লিওর মতো ছিল, পুরো হোয়াইট কালারের, ওটাও বেশ সুন্দর লাগছিল। বাট এগুলোকে কি প্রজাতির কুকুর বলে আমি জানি না। তো লিওকে ডাক্তার দেখানোর পর এখন চলে আসলাম ওষুধ নেওয়ার জন্য। লিওর জন্য একটা ক্রিমির ট্যাবলেট দিয়েছে, আর ওর খুব হেয়ার ফল হচ্ছিল, তার জন্য ওষুধ দিয়েছে। আর আমি যে কারণে গেছি সেই কারণটা শুনে ডাক্তার তো হাসছিল, বললো যে ঠিক আছে তাহলে মিটিং করিয়ে নাও। এবার আমি সেই মুহূর্তে যে বলবো যে না ডক্টর মিটিং করাবো না, আমি স্প্রে করাতে চাই বা কিছু, আমার মাথায় মানে কী যে হচ্ছিলো আমি জিজ্ঞেসই করিনি ডাক্তারকে। তো পরে এবার একটা দিদিকে জিজ্ঞেস করলাম, তো দিদিটা বললো যে হয়, তুমি নেক্সট দিন এসো। তো পরে আমাকে আবারও যেতে হবে। তো যেহেতু অনেকটা জার্নি করে গেছিলাম, আমার তো কোনো অসুবিধা হয়নি। লিও দেখতে পাচ্ছ হাঁপিয়ে গেছে পুরো। তো ওকে একটা জায়গায় নিয়ে এসে বসিয়ে জল খাওয়াচ্ছি। নাকের ছাল এর মধ্যে আছে, নাকটা ঘষে যায়, তো জলে ডুবিয়ে আনবো নাকি একবার ঝপ করে? মাজা কি 60 হয় না নাকি এর? এদিকে আনো, এদিকে আনো। তো যেখানে আমরা লিওকে নিয়ে গেছিলাম ওখানে দেখছি কিছু ছেলেরা আড্ডা মারছে বন্ধুরা মিলে। তো ওর মাঝখানে লিও ঢুকে গেছে, কারণ ওই যে স্ল্যাব আছে, স্ল্যাবে যারা বসে আছে ওর তলায় ফাঁকা মতো একটা জায়গা আছে। তো লিও গিয়ে ওখানেই বসে আছে, মানে নোংরা হোক আর যাই হোক, লিওর কোনা পেলেই ব্যাস মিটে গেল। তো ওখানকার যে ছেলেগুলো ছিল সেই ছেলেগুলো লিওকে দেখার পর ওরা তো ভীষণ হ্যাপি, মানে ওদের ফেস দেখে বুঝলাম মানে লিওকে এতটাই কিউট লাগে দেখতে, সামনাসামনি যেই দেখে সেই ওর প্রেমে পড়ে যায় একেবারে। তো ওই ছেলেগুলো ওর অনেকগুলো ছবি তুললো, ওর সাথে খেলা করেছিল কিছুক্ষণ সময়। তো যখন অন্যরা কেউ লিওকে নিয়ে এগুলো করে না, তখন আমার খুব ভাল লাগে।
প্রথমে আমরা গেছিলাম কলেজ ঘাটে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে আসার পর ও তো জার্নি করতে পারে না, তো একে তোর অসুবিধা হচ্ছিল, তো ডাক্তার দেখানোর পর ভাস্কর বললো যে কলেজ ঘাটের ওখানে যায়, ওখানে একটু ফাঁকা আছে, বসা যাবে, লিও একটু রেস্ট পাবে। ওই বলে ভাস্কর আমাকে নিয়ে গেল। তারপর ওদেরকে রেখে আমি জল আনতে গেছি। জল নিয়ে আসার পর দেখছি লিওর ঝুড়ির মধ্যে ঢুকে নিয়ে ভাস্কর হাতে ধরে নিয়ে বসে আছে, আর 10-15টা কুকুর সামনে রীতিমতো ঘেউ ঘেউ করে ডাকছে। মানে কি ভয়ঙ্কর ছিল সিচুয়েশনটা। ওইখান থেকে কোনো রকম ভাবে আমরা বেঁচে ফিরে এসেছি বলতে পারো। তারপর এখন আসলাম আমরা গোপাল ঘাটে। জায়গাটা নিরিবিলি, কিছু একটাও কুকুর নেই, কিন্তু লিওর বসার মতো জায়গা সেভাবে খুঁজে পাচ্ছে না। তো ওর ঠাকুরের সামনে গিয়ে বসে আছে, ও রীতিমতো এখন হাঁপাচ্ছে। ও বাড়িতে না নিয়ে যাওয়া পর্যন্ত রেস্ট পাবে না। মানে যাই হোক, তো কথা আছে না, কুড়ে ঘর হলেও সেই নিজের ঘরের মতো শান্তি কোথাও পাওয়া যায় না। ওর হয়ে গেছে ব্যাপারটা সেই রকম। সে যেখানেই তুমি নিয়ে যাও না কেন, ওর বাড়ি ছাড়া, ওর পছন্দের জায়গা ছাড়া কোনো জায়গাও ভালো লাগে না। এখানটায় ধরে রাখ, ওকে যা ইচ্ছা করতে দে, নামবে আবার ওখানে ঢুকবে। যে কোনো কোনা হলেই ব্যাস মিটে গেল। এখন বাজে 5:58, মানে 6টা। মাথাটা খুবই ধরেছে, মানে কি বলবো, বহরমপুর থেকে আসার পর একটু টায়ার্ড লাগছিল, যেহেতু ওই বাইকে করে অতটা দূরে রোদ্রে, আর আজকে সেই লেভেলের রোদ পড়েছে। তো বাড়িতে এসে ভাবলাম একটু ঘুমোবো। ঘুমও আসছিল, কিন্তু ঠিকঠাক করে ঘুম হলো না। মাঝে মধ্যে দেখবো ওরকমটা হয় যে খুব ঘুম পাচ্ছে, অথচ তোমার যে গভীর ঘুমটা দরকার শরীরটাকে ঠিক রাখার জন্য, সেই ঘুমটা হয় না। তো আর ওই ঘুমটা না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। মানে এখন কীরকম হচ্ছে, মাথার মধ্যে মনে হচ্ছে ভারী কিছু একটা বসে আছে। আর আরও হচ্ছে ব্যাপারটা আমি বুঝলাম, কালকে রাত্রে না আমি তেল দিয়ে ঘুমিয়েছিলাম রাত্রিবেলায়। যেদিন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, সেদিন রাত্রিবেলা যদি আমি তেল দিয়ে ঘুমাই, তাহলে গলার কাছে খুসখুস করবে, মাথা ভারী ভারী লাগবে। তো ভাবছি এবার থেকে আমি রাত্রে আর তেল দিয়ে শোবো না। ঠান্ডার সময় তো আমি রাত্রে তেল দিয়ে শুতেই পারি না। তো শরীরটা এখন একটু ম্যাজ করছে, ভালো লাগছে না। তো মাকে বললাম যে একটু চা করো। এই অবস্থায় দেখবে একটু আদা দিয়ে কড়া করে চা খেতে খুব ভালো লাগবে। আর এই র চাটা আমার মা কিন্তু খুব 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 ভালো করে। মানে আমার যখন এইরকম চা খেতে ইচ্ছে করে, একটু মিষ্টি মিষ্টি করে, তারপর একটু ঝাঁঝালো কড়া টাইপের, তখন মাকে বলি মা চা করে দেয়। আর চাটা জাস্ট অসাধারণ হয়, দারুণ হয় চায়ের টেস্টটা। আর মা চা দিয়ে একটু বেশি করেই ফোটায়। তোমরা এর আগে বলেছিলাম, তোমরা বলেছো যে চা দিয়ে ফোটাতে নেই, বাট সব চা সমান হয় না। কিছু চা না, কিছু চা পাতা দেওয়ার পর সাথে সাথে ছেঁকে নিলে না কোনো লিকার অ্যাড হয়, না কোনো ফ্লেভার অ্যাড হয়। তো সেই কারণে কিছু চা ফোটাতে হয়। তো চাটা খাওয়ার পর মা ওইদিকে রাতের রান্না বান্নাটা করছিল, আর আমি এইদিকে আমার বিছানাগুলো গোছাচ্ছিলাম। বিছানা বলতে গেলে কালকে আমার মেকআপের কাজ আছে, পরপর 2 দিনই আছে। তো যেদিন আমার মেকআপের কাজ থাকে সেই দিন, তার আগের দিন রাত্রিবেলা আমি সব প্রপারভাবে জিনিসগুলো গুছিয়ে নিই, যাতে মেকআপ করতে বসে কোনো জিনিস আমাকে মানে খুঁজে বেড়াতে না হয়। যেহেতু সব জায়গায়, মানে বেশিরভাগ জায়গায় আমি একাই গিয়ে কাজটা করি, তাই সব কিছু আমাকে নিজে হাতেই করতে হয়। তো সব জিনিসগুলো হাতে পাওয়ার জন্য আমি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে যাই। তো ওইদিকে সব কাজ গুছিয়ে নিয়েছি। এবার চলো একটু রাত্রের স্কিন কেয়ারটা করা যাক। অনেকদিন পর আজকে রাতে একটা স্কিন কেয়ার করবো। আর প্রথম এটা আমি লাগাচ্ছি আমার ফেসে। অ্যাকচুয়ালি আমার মুখের জন্য আমি কি না করেছি, কত এক্সপেন্সিভ প্রোডাক্ট আমি ইউজ করেছি সেটা আমি নিজেও জানি না। সেটা আজকে নতুন সেটা না, প্রায় 4-5 বছর আগে থেকে আমি আমার ফেস নিয়ে এক্সপেরিমেন্ট ঠিক বলবো না, মানে আমি চাই যে আমার স্কিনে কোনো দাগ থাকবে না, কোনো প্রবলেম থাকবে না, একটা ফ্ললেস স্কিন হবে, এরকমটা চাইছিলাম, যেটা সবাই চাই। বাট ফর্সা হতে চায় না আমি। হ্যাঁ, এটা ভেবো না যে ফর্সা হব। তো ওর জন্য কত যে এক্সপেন্সিভ প্রোডাক্ট আমি নিয়েছি, আর কত টাকা যে নষ্ট হয়েছে বলার বাহিরে। যারা আমাকে প্রথম থেকে ফলো করো তারা হয়তো জানবে। তো আমি ভেবে নিয়েছি যে আমি আর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যুক্ত কোনো প্রোডাক্ট আমি আমার ফেসে লাগাবো না, কারণ এতদিন আমি বুঝে গেছি আমার ফেসে ওগুলোতে কোনো কাজ হবে না। কিছুদিন আগে যে গ্লাইকোলিক অ্যাসিডের 7% টোনিং সলিউশনটা নিয়েছিলাম, ওটাতেও আমার ফেসে কোনো কাজ হচ্ছে না। তারপর কসারেক্সের একটা স্নেল মিউসিন নিয়েছিলাম, সেটাতেও কোনো কাজ হয়নি। তো ঠিক আছে, আর ওইসব লাগাবো না। এবার যাই হবে ডাক্তারকে দেখাবো, ডাক্তার যা ক্রিম দেবে তাই লাগাবো। শুধু শুধু টাকা নষ্ট করে আর লাভ নেই।
তো আমি এখন যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে ও প্রফেশনালের ট্যান রিমুভাল ক্রিম। এইটা আমি প্রথমবার ইউজ করার পরে একটু ভালো রেজাল্ট পেয়েছি, মানে লাগানোর পরে না একটা সুন্দর রিফ্রেশিং একটা ফিল লাইফ, আর মুখটা ধোয়ার পরও বেশ ভালো লাগে। আর হ্যাঁ, এখানে আমি মুখটা ব্লার করে রেখেছি কারণ মাস্কটা লাগানোর পর না একটা বিভৎস রকম লাগছিল দেখতে, সেই কারণে আমি ফেসটা ব্লার করে রেখেছি। তো এটা প্রায় 5-10 মিনিট মতো রেখে আমি নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব। তাহলে চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে।